একজন রাজা তার মেয়ের কোমরে একটা লোহার বেল্ট সহ তালা ঝুলিয়ে দেয় যাতে খারাপ মানুষেরা তার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এদিকে বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজকুমারী তার কোমরের বেল্ট কিছুতেই খুলতে পারছিল না। তার বাবা বলেছে কেবলমাত্র একজন আসল পুরুষ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই এই বেল্ট খুলে তোমার শরীরের মালিক হতে পারবে। সেই বেল্ট খোলার জন্য অনেক রাজকুমার আসে কিন্তু কেউই সেই বেল্ট খুলতে পারে না। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা রাজকুমারীকে যার নাম ছিল লেডি মেরিয়ান, আর সে বাথরুমের ভেতরে গোসল করছিল। তখন তার দাসী ব্রুমহেল্টা সেখানে এসে রাজকুমারীকে তৈরি হতে বলে, আর তখন দেখা যায় তার কোমরে অদ্ভুত একটা লোহার তালা দেয়া রয়েছে। আসলে রাজা সে তার মেয়ের দেহকে খারাপ লোকেদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য তার কোমরে এমন অদ্ভুত সিকিউরিটি সিস্টেম লাগিয়ে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত এই তালার চাবিও অনেক বছর আগেই হারিয়ে গিয়েছে এবং মিরিয়ান অনেক বছর ধরে এমন কাউকে খুঁজছে যে এই তালা ভেঙে তাকে এই বন্দি দশা থেকে মুক্তি দেবে। এদিকে রাজা কয়েকদিনের জন্য শহরের বাইরে গিয়েছে, তাই সে তার ছোট ভাই জনকে এই শহর দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গিয়েছে। কিন্তু রাজা চলে যাওয়ার পর জন আর তার সেনাপতি মিলে এই শহরের লোকদের উপর অনেক জুলুম করছে। তবে শহরের লোকদের মুখে শোনা যায় এই জনকে যে আটকাতে পারবে সে হচ্ছে একমাত্র রবিনহুড। মানে রবিনহুড এই শহরের একজন বিখ্যাত যোদ্ধা ছিল। তবে এই সময় রবিনহুডও এই শহরের বাইরে রয়েছে। মূলত জেরুজালেমে একটা জেলখানায় রবিনহুডকে কেউ একজন বন্দি বানিয়ে রেখেছে। এরপর সেই জেলে থাকা আসনিশ রবিনহুডকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর আসনিশ রবিনহুডকে একটা ছবি দিয়ে বলে, তোমার শহর ইংল্যান্ডে আমার আজো নামের একটা ছেলে থাকে, কিন্তু সে একটু বোকা স্বভাবের, তাই আমি চাই শহরে ফিরে গিয়ে তুমি ওর খেয়াল রাখবে। রবিনহুড বলে, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। এটা বলে সে ওখান থেকে ইংল্যান্ডে চলে আসে। তবে শহরে ফেরার সঙ্গে সঙ্গে রবিনহুড দেখে কিছু গার্ডরা মিলে আসনিশের ছেলে আজোকে পেটাচ্ছে। এই কারণে সে ওই গার্ডগুলোকে মেরে ভাগিয়ে দিয়ে আজোর প্রাণ বাঁচায়। এরপরে রবিনহুড আজোকে নিয়ে তার বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে দেখে তার বাড়িটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ অনেকদিন ধরে বাড়িটির কোনো ট্যাক্স দেয়া হয়নি। এরপর রবিনহুড সেখানে ব্লিনকিন নামের একটা পুরানো চাকরকে দেখতে পায়, আর সে ছিল অন্ধ। ব্লিনকিন তাকে জানায় রবিনহুডের বাবা মা সহ পরিবারের সবাই মারা গিয়েছে। এরপর সে রবিনহুডের হাতে একটা লকেট দেয় আর বলে, এটা তোমার বাবা তোমার জন্য রেখে গিয়েছে। আর এই লকেটের মধ্যে নাকি একটা ছোট্ট চাবি রয়েছে, যে চাবিটার সাহায্যে রবিনহুড নানান রকম দামি তালা খুলতে পারবে। এরপর রবিন সেনাপতিকে দেখে তাকে ইনসাল্ট করে, এমনকি সে প্রিন্স জনের ব্যাপারেও নানান বাজে কথা বলে। আর এরপর ওই সেনাপতি সোজা রাজা জনের কাছে চলে যায় আর গিয়ে বলে, রবিনহুড এই শহরে আবার ফিরে এসেছে এবং ট্যাক্স বাড়ানোর জন্য সে আমাকে অনেক হুমকি দিয়েছে। এটা শুনে জন অনেক চিন্তিত হয়ে পড়ে আর একটা ডাইনি বুড়ির কাছে চলে যায়। সেখানে গিয়ে সে ডাইনিকে জিজ্ঞাসা করে, আমি রবিনহুডকে কিভাবে হারাবো। ওই ডাইনিটা তখন রাজাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমার সেনাপতির সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। রাজা এতে রাজিও হয়ে যায়, কারণ যে কোনো মূল্যে সে রবিনকে হারাতে চায়। এদিকে রবিন তখন রাজপ্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু মাঝপথে একটা বিশাল আকৃতির জায়ান্ট তাদের পথ আটকে দেয় এবং সে বলে, তোমরা যদি এখান থেকে যেতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে। কিন্তু এতে রবিনহুড রাজি হয় না, তাই তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লড়তে লড়তে সেখানে থাকা দুজনের মধ্যে লাঠিও ভেঙে যায় এবং তখনই রবিন ওই জায়ান্টটাকে সুযোগ বুঝে সেখান থেকে পানিতে ফেলে দেয়। কিন্তু ওই জায়ান্টটা পানিতে খুব ভয় পেত। এটা দেখে রবিন তাকে পানি থেকে বের করে আনে, আর এই কারণে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর সেখানে উইল নামের আরো একটি ছেলের সাথে রবিনের পরিচয় হয়। সে খুব দ্রুত গতিতে ছুরি চালাতে পারত, মানে ধনুক থেকে ছোড়া তীরকেও সে টুকরো টুকরো করে ফেলতে পারত। এরপর তারা সবাই মিলে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। এদিকে প্রিন্স জন আর সেনাপতি তখন একটা পার্টিতে মগ্ন ছিল। কিছুক্ষণ বাদে এখানে লেডি মেরিয়ান চলে আসে। এদিকে সেনাপতি আবার মিরিয়ানকে খুব পছন্দ করত, তাই সে তার সাথে ফ্লার্ট করতে থাকে। আর ঠিক তখনই রবিন তার কাঁধে একটা বড় মৃত্যু শূকর নিয়ে সেখানে হাজির হয় আর রাজার টেবিলের সামনে সেটাকে রেখে দেয়। তার এমন ডিয়ারিং কাজ দেখে প্রিন্সেস মিরিয়ান তার উপরে ইমপ্রেসড হয়ে যায়। এরপর রবিন প্রিন্সেসের সাথে পরিচিত হয় আর তার হাতে একটা কিস করে। এটা দেখে তো সেনাপতি অনেক রেগে যায়। এরপরে রবিন রাজাকে বলে, তুমি তোমার ভাইয়ের অবর্তমানে রাজ্যটাকে হাতিয়ে নিয়েছো, তাই তুমি ভালোই ভালোই ট্যাক্স কমিয়ে দাও। সেখানে তখন সেনাপতি এসে রবিনকে বলে, আগে আমার সঙ্গে লড়াই করতে হবে, এবং তখনই সেখানে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে
তবে সেনাপতির আর্মিদের সাথে রবিন পেরে উঠছিল না। আর তখনই সে জায়ান্ট এবং তার দল সেখানে চলে আসে আর রবিনকে সাহায্য করে। এতে রবিন সেনাপতিকে হারিয়ে দেয়। এটা দেখে প্রিন্সেস মিরিয়ান তো আনন্দে হাততালি বাজাতে থাকে এবং যাওয়ার আগে রবিন মিরিয়ানকে একটা চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাতের বেলায় রবিন শহরের কিছু প্রজাদেরকে জড়ো করে রাজার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাই পরের দিন রবিন গ্রামের সবাইকে খুব ভালোভাবে যুদ্ধের জন্য ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে এখন শহরের রাজা অর্থাৎ জন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আর সে তার বাড়িতে ওই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডনকে ইনভাইট করে এবং সেই ডনের কাছে কিছু পরামর্শ চাই রবিনকে যুদ্ধে হারানোর জন্য। তখন ওই মাফিয়া বলে, পরের দিন এখানে তুমি একটা আর্চার কম্পিটিশন করো যেখানে রবিনহুড নিশ্চয়ই আসবে। আর আমার ওই লোক যার নাম লুকাস, সে অনেক তীর ধনুক এক্সপার্ট এবং এ পর্যন্ত অনেক মেডেল জিতেছে। সে রবিনহুডকে খুব সহজে এই খেলায় হারিয়ে দেবে। এতে রবিন তার মনোবল হারিয়ে ফেলবে এবং প্রজাদেরও তার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আর তখনই দূর থেকে আমার আরেকজন সৈন্য তীর ছুঁড়ে তাকে মেরে ফেলবে। এটা শুনে জন সেখানে খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই মিরিয়ান বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। মিরিয়ান রবিনহুডকে এই সমস্ত কথা জানাতে চাচ্ছিল। এই কারণে সে তার দাসী ব্রুমহোল্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে সে রবিনহুডের কাছে পৌঁছে যায়। এরপর মিরিয়ান রবিনের সাথে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে এবং বলে, পরের দিন আর্চার কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করবে না, এতে তোমার প্রাণের ঝুঁকি রয়েছে। এরপর রবিন আর মিরিয়ান দুজনে মিলে আলাদা একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ রোম্যান্স করে। কিন্তু তখনই হঠাৎ মিরিয়ানের মনে পড়ে তার কোমরে একটা লোহার তালা রয়েছে। তাই সে রবিনকে আটকে দেয় আর বলে, আমার বাবা আমাকে সুরক্ষিত করে দিয়েছে, তাই বিয়ের আগে আমি কিছুই করতে পারবো না। পরের দিন সে আর্চার কম্পিটিশন শুরু হয়ে যায়। রবিন নিজের বেশভূষা বদলে একটা বয়স্ক মানুষের রূপ নিয়ে সে কম্পিটিশনে যায়। ওই কম্পিটিশনে তখন সবাই এলিমিনেট হয়ে যাচ্ছিল এবং ফাইনাল রাউন্ডে রবিন আর সেই মাফিয়ার লোক অর্থাৎ লুকাই এসে পৌঁছায়। রবিনের ছোড়া প্রতিটা তীর একেবারে লক্ষ্যবস্তুর মাঝখানে গিয়ে লাগছিল। আর এটা দেখে জন বুঝে যায় যে এটা আসলে রবিন ছাড়া আর কেউ হতেই পারে না। এবং তখনই রবিনহুড তার সমস্ত ড্রেস খুলে ফেলে নিজের আসল রূপে ফিরে আসে। সমস্ত গ্রামবাসীরা তখন রবিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর লুকা রবিনের সেই তীরটাকে ভেদ করে লক্ষ্যবস্তুকে টার্গেটে লাগায় আর এতে লুকা খেলায় জিতে যায় এবং এটা দেখে রবিনও অনেক অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে কোনো আর্চার কম্পিটিশনে হারেনি। এদিকে গ্রামের সবাই রবিনের হেরে যাওয়ার জন্য তাকে তিরস্কার দিতে থাকে। তখনই রবিন খেলার নিয়ম কানুন পড়ে জানতে পারে যে সে এই খেলায় জেতার জন্য আরো একটি সুযোগ পাবে। তাই সময় নষ্ট না করে সে আবারও তার ধনুক প্রস্তুত করতে থাকে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকে সে মাফিয়ার লোক রবিনকে উদ্দেশ্য করে একটা তীর ছোড়ে। তবে উইল নামের ওই ছেলেটি যে অনেক দ্রুত ছুরি চালাতে পারত, সে ওই তীরটা ধরে ফেলে। রবিন ফাইনাল তীরটা ছোড়ার আগ মুহূর্তে পাশে থাকা লুকা তার পায়ে একটা গুতা দেয়। এতে রবিনের তীরটা আকাশের দিকে উঠে যায়, কিন্তু তবুও রবিনের তীরটা এই পাশ ওই পাশ থেকে ঘুরে লুকাসের তীরটাকে চিরে লক্ষ্য বস্তুতে আঘাত করে আর রবিন জিতে যায়। এটা দেখে রেগে গিয়ে সেনাপতি তার সৈন্যদের আদেশ দেয় রবিনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলতে। এটা দেখে মিরিয়ান সেনাপতিকে বলে, তুমি রবিনের প্রাণ ভিক্ষা দাও, বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এদিকে সেনাপতিও চাইছিল মিরিয়ানকে বিয়ে করতে, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপরে তারা দুজনে বিয়ে করতে এগিয়ে আসে, কিন্তু রবিনকে এখনো ওই ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়, কারণ মিরিয়ান যদি সেনাপতিকে বিয়ে না করে তাহলে রবিনকে মেরে ফেলা হবে। এবং মিরিয়ান সেখানে জোর জবরদস্তি করে সেনাপতির সাথে বিয়ে করতে রাজি হয়। এরপর যখন মিরিয়ান বিয়ের জন্য কবুল বলতে যাবে, ঠিক তখনই আজই রবিনের সে ফাঁসির দড়িটাকে তীর মেরে ছিঁড়ে দেয় এবং মিরিয়ান তখন মন খুলে বলে, আমি বিয়ে করতে চাই না। এরপরে ওই সেনাপতি সৈন্যরা রবিনের উপর আক্রমণ করতে গেলে সেখানে এতদিন রবিনের ট্রেনিং দেওয়া অন্যান্য গ্রামবাসীরা চলে আসে এবং দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। এরপর সেনাপতি সুযোগ বুঝে মিরিয়ানকে নিয়ে একটা ঘরে চলে যায় এবং তার সঙ্গে ইন্টিমেট হবার খুব চেষ্টা করে, কিন্তু মিরিয়ানের কোমরে ওই লোহার তালা দেখে সে তো অবাক হয়ে যায়। সে মেশিনের সাহায্যে ওই তালা কাটার খুব চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর তখনই সেখানে রবিন চলে আসে এবং তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়। তখন লড়াইয়ের এক পর্যায়ে রবিনহুডের গলা থেকে সেই লকেটটা দূরে ছিটকে গিয়ে পড়ে এবং ভেঙে যায় এবং লকেটের মধ্যে
যে চাবিটা ছিল সেটা মিরিয়ানের কোমরে ওই তালার ভেতরে পড়ে ফিট হয়ে বসে যায়। এটা দেখে মিরিয়ান চিৎকার করে বলে ওঠে, রবিনই হচ্ছে আমার জীবনের আসল পুরুষ। এদিকে সেনাপতি তখন রবিনকে পেছনের দিক থেকে আক্রমণ করে, আর রবিন তার ছুরিটা তখন সেনাপতির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেনাপতি এখন মরতে বসেছে। কিন্তু তখনই সেখানে সে ভয়ঙ্কর ডাইনিটা চলে আসে, মানে যে সেনাপতিকে অনেক পছন্দ করত। সে সেনাপতিকে বলে, আমার কাছে একটা ওষুধ আছে যেটা তোমার প্রাণ বাঁচাতে পারবে, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে বিয়ে করবে। আর তখন বাধ্য হয়ে সেনাপতি ওই ডাইনিকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তখন ডাইনি দেওয়া ওষুধটা খেয়ে সেনাপতি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর বুড়ি ডাইনিটা তাকে টানতে টানতে বিয়ে করতে নিয়ে যায়। এরপরে মিরিয়ানের বাবাও শহরে ফিরে আসে আর তার মেয়ের সাথে রবিনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং রবিনকে তার সাহসিকতার জন্য পুরস্কার দেয়। সেই সাথে রবিনের বাড়িটাও ফিরিয়ে দেয় এবং প্রজাদের উপর আরোপিত সকল অতিরিক্ত ট্যাক্স আবারও কমিয়ে দেয়। এরপর রবিন মিরিয়ানের সাথে রোম্যান্স করার জন্য যায়, কিন্তু সে দেখে ওই চাবি দিয়ে মিরিয়ানের গুপ্তধনের লক খুলছে না। তাই রবিন শহরের একজন অভিজ্ঞ তালা মেকানিককে সে লক খোলার জন্য নিয়ে আসে। মানে এখন যেহেতু তারা বিয়ে করেছে, তাই যে করেই হোক তালাটা তো খুলতেই হবে। আর এর সাথে সাথে আমাদের আজকের এই মুভির গল্পটা শেষ হয়ে যায়।